আজ 30 মে 2025। আজ থেকে ঠিক 44 বছর আগে এই দিনে 30 মে চট্টগ্রামের সার্কিট হাউসে বিপদগামী সেনা সদস্যদের একটি ক্ষুদ্র অংশ প্রয়াত রাষ্ট্রপ্রধান জিয়াউর রহমানকে হত্যা করে নির্মমভাবে তিনি নিহত হন সেই দিন 30 মে সার্কিট হাউসে। তো তার শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিভিন্ন জায়গায় আলোচনা হচ্ছে, তাকে স্মরণ করা হচ্ছে, বিএনপিও করছে, যারা বিএনপি করে না তারা অনেকে করছে। জিয়াউর রহমানকে ভালোবাসেন, এই দেশে অনেক লোক আছেন যারা বিএনপি করেন না সরাসরি, কিন্তু জিয়াউর রহমানের ভক্ত, তার অনুসারী এবং তাকে পছন্দ করতেন, তারা আলাদাভাবে তাকে মূল্যায়ন করেন। তো তার সেই মূল্যায়নটি হচ্ছে সারা দেশে বিভিন্নভাবে। তো আজ ঠিক এই দিনে একটি আলোচনার সামনে আসতেই পারে যে যেই বিএনপিকে একসময় লাখো কোটি লোক ভালোবাসত, জনগণের ভালোবাসার দল বিএনপি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল, সেই দলটির আজকের অবস্থান কি? অবিসংবাদিত নেতা ছিলেন বিএনপির জিয়াউর রহমান, অবিসংবাদিত, আই রিপিট। তো আজকে যারা বিএনপির নেতৃত্ব দিচ্ছেন, বিএনপি যে অবস্থানে আছে এখনকার এই 2025 সালের 30 মে তাদের সম্পর্কে মূল্যায়ন কি হচ্ছে, কি হতে পারে? তো এই আলোচনা সঙ্গত কারণেই সামনে আসতে পারে। আর আমিও ছোট্ট করে এখানে একটু আলোকপাত করতে চাচ্ছি এই বিষয়টির উপর, যে এখনকার বাংলাদেশের মানুষ বিএনপিকে কোন চোখে দেখছে, জিয়াউর রহমানের বিএনপির বিপরীতে তারা এখনকার বিএনপিকে কোন জায়গায় দাঁড় করাতে চাচ্ছে, কোন অবস্থানে দেখতে চাচ্ছে, কিভাবে মূল্যায়ন করছে, সো এই আলোচনাগুলো আসতে পারে। তো গত কয়েকদিন ধরে দেশে যা যাচ্ছে, বিশেষভাবে অতি সাম্প্রতিক ঘটনা যদি বলি, সেনানিবাসে সেনাপ্রধানের রাজনৈতিক বক্তব্যকে কেন্দ্র করে বিভিন্ন মহলে আলোচনা চলছিল, সমালোচনা চলছিল। দল হিসেবে বিএনপি কি করেছে? বিএনপি এই দেশে এই মুহূর্তে ভোটার সংখ্যার বিচারে, এটি আমার কোনো নিজস্ব মতামত না, এটি বাস্তবতা, ভোটার সংখ্যার বিচারে তাদের দলীয় অবস্থান, তাদের রাজনৈতিক কর্মকাণ্ড সারা দেশে গ্রাম পর্যন্ত জুড়ে আছে, তাদের যে নেটওয়ার্ক, সেই সব হিসেবে দেশের বৃহত্তম রাজনৈতিক দল এই মুহূর্তে বিএনপি, এতে কারো সন্দেহ থাকবার কোনো কারণ নেই। তো এইটি এক বিষয়। আর বিএনপি কতটা জনপ্রিয় আজকের দিনে জিয়াউর রহমানের বিএনপির বিপরীতে, সেটি অন্য আলাপ। তো বলছিলাম সংখ্যা গরিষ্ঠতার কথা। আজকের বাংলাদেশে বিএনপি সংখ্যাগরিষ্ঠ রাজনৈতিক দল, এতে কোনো সন্দেহ নেই। তা আমরা পছন্দ করি আর না করি সেটিও ভিন্ন আলাপ। তো এখন এই যে সেনাবাহিনী প্রধানের রাজনৈতিক বক্তব্য, এই ইস্যুতে বৃহত্তম রাজনৈতিক দল বিএনপির যে ভূমিকা থাকবার কথা ছিল সেইটি আমরা দেখিনি, বরং তারা উস্কানি দিয়েছে। তারা সেনাপ্রধানের বক্তব্যকে সমর্থন করেছে। তাদের দলীয় নেতৃবৃন্দ সরাসরি বলেছে যে তিনি ভালোই বলেছেন, আমরা এটিকে পজিটিভলি দেখি। বিশেষভাবে নাম যদি উল্লেখ করতে হয়, আমির খসরু মাহমুদ চৌধুরী প্রকাশ্য জনসমাবেশে বলেছেন তিনি গণতন্ত্রায়নের কথা বলেছেন, কি ভুল করেছেন, ঠিকই তো আছে। তো রাজনৈতিক বক্তব্যকে যেখানে পৃথিবীর সব সভ্য দেশে সব জায়গায় প্রথমত সাহসী পাবে না কোনো সেনা কর্মকর্তা, সেনাবাহিনীর প্রধান কোনো রাজনৈতিক বক্তব্য দেবে। অ্যাডভান্সড কান্ট্রিতে যাওয়ার দরকার নেই, পাশের দেশে ইন্ডিয়া, সেখানেও ভাবতে পারে না। সেখানে প্রতিরক্ষা বিষয়গুলো বেসামরিক লোকেরা দেখে থাকেন, প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা বা অন্যান্য এই পজিশনগুলোতে বেসামরিক লোকেরাই থাকেন। এবং সেনাবাহিনীর প্রধান যত তারকা তার থাকুক, যত তারকা জেনারেলি তিনি হন না কেন, বিমান বাহিনীর প্রধান, নৌবাহিনীর প্রধান, তাদেরও যে যে অবস্থান থাকুক না কেন, যাই তারা হন না কেন, অ্যাডমিরাল অফ দ্য ফ্লিট অর হোয়াট এভার, তারা কিন্তু এই বেসামরিক নেতৃত্বের অধীনেই থাকেন এবং সেটি মেনে নেন আনকোয়েশ্চনেবলি। এবং তাদের কোনো রাজনৈতিক বক্তব্য দেবার কোনো সুযোগ নেই, প্রশ্নই ওঠে না। আর উন্নত দেশের কথা যদি বলি তাহলে তো সেই আলাপ এনে লাভ নেই, কোনো অসম্ভব একটি ব্যাপার। তো বাংলাদেশে এরকম একটি ব্যাপার ঘটে গেল। যদিও অনেকে বলবেন যে বাংলাদেশে তো অনেক বছর ধরেই সেনাবাহিনী রাজনীতিতে হস্তক্ষেপ করেছে, অবৈধভাবে ক্ষমতা দখল করেছে, অনেক কিছুতে করেছে। হ্যাঁ, করেছে, সেটি একটি অধ্যায় ছিল। আমরা কিন্তু সেই অধ্যায় পেরিয়ে এসেছি বহু আগে। সর্বশেষ স্বৈরশাসক এরশাদকে ক্ষমতা থেকে দাঁড়িয়ে সেই 90-এর গণ আন্দোলনে এরশাদ, স্বৈরাচারী এরশাদ, তার পতন হয়েছিল। সেই থেকেই আলাপটি আর সামনে আসেনি কিন্তু সেইভাবে, যদিও মাঝখানে একবার 1/11 হবার চেষ্টা হয়েছিল, সেটি সফল হয়নি। তো তার মানে আমরা সেই বন্দোবস্তে যেতে চাচ্ছি না। সেনাবাহিনীকে আমরা রাজনীতির বাইরেই রাখতে চাই, রাখতে পছন্দ করি, এবং আমাদের একটি গণমানুষ সেভাবেই এখন গড়ে উঠেছে। সেনাবাহিনীর কোনো আলাপ এখানে সেইভাবে চলা উচিত না, চলছে না। তো এই প্রেক্ষিতে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান যেভাবে কথা বললেন সেটি ছিল সুস্পষ্ট রাজনৈতিক বক্তব্য। সো বিএনপি বৃহত্তম দল হিসেবে সেটি নিন্দা করা প্রয়োজন ছিল, করেনি, তারা বিপরীত অবস্থান নিয়েছে।
অর্থাৎ তারা অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নাক কাটতে গিয়ে তারা নিজের যাত্রা ভঙ্গ করেছেন, অন্যের যাত্রা ভঙ্গ করতে গিয়ে নিজের নাক কেটেছেন তারা। এটাই বলতে হবে, বাংলায় এটি একটি প্রবচন বা বাগধারা আছে, নিজের নাক কেটে অন্যের যাত্রা ভঙ্গ। সো তারা ভেবেছিলেন যে সেনাবাহিনী প্রধানের পক্ষ নিয়ে কিছু কথা বললে অধ্যাপক ইউনূস খুব নাজেহাল হবেন, জব্দ হবেন। তো এইসব চেষ্টা যদিও বালখিল্য চেষ্টা, আখেরে সেগুলো কোনো কিছু হয় না, আর নিজের বদনাম হয়েছে। দল হিসেবে বিএনপি দায়িত্বশীলতার পরিচয় এখানে দেয়নি। তো এইটি গেল একটি বিষয়। সাম্প্রতিককালের বিষয় নিয়ে কথা বলছি। আর 26 মে বিএনপির আরেকটি চাঞ্চল্যকর ব্যাপার এখানে আলোচনা করতে হচ্ছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে একটি ভিডিও কনফারেন্সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দলের শিক্ষক প্রতিনিধিদের একটি দলের সঙ্গে ভিডিও কনফারেন্স করলেন, সাদা দলের শিক্ষক নেতৃবৃন্দের সঙ্গে। তো আমরা ভেবেছিলাম আমাদের যে নতুন বন্দোবস্তের দিকে আমরা যাচ্ছি বা যাওয়ার চিন্তা করছি, 5 আগস্ট পরবর্তী সময়ে হাসিনা নামক যে জগদ্দল পাথরকে আমরা বুক থেকে সরিয়ে আমরা নতুন চিন্তা করছিলাম, নতুন বাংলাদেশ বিনির্মাণের চিন্তা হচ্ছিল, সংস্কারের কথা হচ্ছিল। এই পরিস্থিতিতে আমরা অনেকেই ভেবেছিলাম যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ আগে যেরকমটি আমরা দেখেছি গত অনেক বছর থেকে, বিশেষভাবে হাসিনা আমলে এটির ষোলকলা পূর্ণ হয়েছে। বিএনপিও এটি করেনি তা না, বিএনপিও তাদের ক্ষমতা থাকাকালীন সময়ে শিক্ষক রাজনীতিকে উৎসাহিত করেছে এবং শিক্ষক রাজনীতি বিকাশ লাভ করেছে সেই সময়, আর ষোলকলা পূর্ণ হয়েছে হাসিনার আমলে। তো শিক্ষকরা লজ্জাহীনভাবে দলীয় রাজনীতি লেজুর বৃদ্ধি করেছে গত অনেক বছর থেকে। বলতে গেলে এরশাদ পতনের সময় থেকে শুরু হয়েছে এটি। অল্প অল্প করে এটি মহিরুহ হয়ে উঠেছিল। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ, কলেজ শিক্ষকগণ, আর নিচের দিকে আমি নামলাম না, আর বিশেষভাবে এখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বিষয়টি প্রণিধানযোগ্য আলোচনার দাবি রাখে। তারা যেভাবে নির্লজ্জভাবে শেমলেসলি এই দলীয় রাজনীতিতে অংশগ্রহণ করেছিলেন, সেটি আর মানে নিন্দা করবার ভাষাও আমাদের জানা নেই। আসলে নির্লজ্জ একটা আচরণ ছিল শিক্ষকদের, এবং তারা মারামারিও করেছে নিজেদের মধ্যে। নীল দল সাদা দল দুই দলই এটি করেছে, আওয়ামী লীগ বিএনপি, শেখ হাসিনার আওয়ামী লীগ এবং বিএনপি, কেউ বাকি নেই। তারা শিক্ষকদের নির্লজ্জভাবে দলীয় রাজনীতিতে নিয়ে এসেছে। শিক্ষকরাও লজ্জাহীনভাবে ব্যক্তিত্ব বিসর্জন দিয়ে জি হুজুর করবার জন্য তারা দু হাত একসঙ্গে করে ঘষতে থেকেছে বছরের পর বছর। লজ্জাহীন হয়েছে তারা শিক্ষকরা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। একটা সময় মানুষ এই দেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের, সব দেশেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটা আলাদা মূল্যায়ন, আলাদা মর্যাদা থাকে। তো বাংলাদেশের মতো দেশে একটা সময় লোক ভাবতো যে বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষকের নাম নেব কি উজু করে নেব না এমনিই নেব, এরকম একটি মর্যাদার জায়গায় তারা ছিলেন। আর এখন এই দলীয় রাজনীতিতে দুষ্ট দুর্বৃত্তায়িত দলীয় রাজনীতিতে অংশগ্রহণ করে তারা পচে গিয়েছেন একরকমের। তো হ্যাঁ, এর বিপরীতে দু একজন ছিলেন যারা ব্যক্তিত্ব সম্পন্ন, তারা কখনোই এই ফাঁদে পা দেননি, তারা কখনোই চাননি যে তারা রাজনীতি করবেন। দুই দলই চেষ্টা করেছে কিছু সুনামধন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে অতীতে ভিসি বানাবার জন্য। তো এর মধ্যে একজনের নাম আমাকে নিতে হচ্ছে, তিনি আবার ফরচুনেটলি আমার একসময় শিক্ষক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, প্রফেসর অধ্যাপক সিরাজুল ইসলাম, ডক্টর সিরাজুল ইসলাম চৌধুরী, যার কথা বলছি প্রিয় দর্শক, তার কোনো পরিচয় দরকার হয় না, তিনি এমনিতেই পরিচিত সারা বাংলাদেশে। ইংরেজির অধ্যাপক ডক্টর সিরাজুল ইসলাম চৌধুরী, তাকেও কয়েকবার চেষ্টা করেছিল দলগুলো ভিসি বানাবার জন্য। তিনি প্রত্যাখ্যান করেছিলেন সেই কথা, এবং তিনি বলেছিলেন যে আমাকে নিয়ে লাভ কি, আমি তো আপনাদের কথা চলবো না, আমি তো জি হুজুর বলার লোক না, অন্য লোক দেখেন, আমি না, আই এম নট দ্য রাইট পারসন ফর ইউ গাইজ। তো এই রাজনৈতিক দুর্বৃত্তরা সময়ে সময়ে চেষ্টা করেছে সব অধ্যাপকদের দলীয় একটি পদ দিয়ে কোনোভাবে দলে আকর্ষণ করে নিয়ে আসার জন্য, এবং তাদের কাউকে যাদেরকে মনে হয়েছে হাই প্রোফাইল, যাদের কথায় আরো 10-20 জন শিক্ষক মেনে নেন, কোনো কিছু কনভিন্সড হন, এরকম কাউকে ভিসি বানাবার চেষ্টা হয়েছে। অনেক ক্ষেত্রেই তাদের চেষ্টা সফল হয়েছে, অনেক ক্ষেত্রে হয়নি। তো একটি উদাহরণ দিলাম সিরাজুল ইসলাম চৌধুরীর কথা বলে। তো এইভাবে এই দলগুলো বিএনপি সহ চেষ্টা করেছে শিক্ষকদের দুর্বৃত্তায়িত্বের একটি অংশ করতে, এবং তারা সফল হয়েছে। তো এই নতুন বন্দোবস্তের সময় আমরা ভেবেছিলাম যে বিএনপি বা অন্য দলগুলো বোধহয় এই আচরণ করা থেকে বিরত থাকবে, এবং শিক্ষকরা বোধহয় লজ্জার মাথা খেয়ে আগের আচরণে আর ফিরে যাবে না। আগের সেই মেরুদণ্ডহীন যে ভূমিকা তারা পালন করেছিল, লজ্জাহীন, সেই ভূমিকা তারা আর যাবে না। তারা এখন সামলে চলবে এবং তারা দলীয় রাজনীতিতে সেভাবে আর অংশগ্রহণ করবে না। কিন্তু সেই নমুনা আমরা কিন্তু দেখে ফেললাম। এই যে 26 মের কথা বলছিলাম, তারেক রহমান সাদা দলের শিক্ষকদের সঙ্গে মিটিং করলেন। কি মিটিং, কি এমন গুরুত্বপূর্ণ মিটিং? কিছুই না, সেটি শিক্ষকদের আবার সে দলীয় রাজনীতিতে নিয়ে আসা, শিক্ষকদের উৎসাহিত করা, বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যে ছাত্র দলের রাজনীতি আছে সেই রাজনীতিকে শক্ত করা, ফার্দার স্ট্রেংথেন করা,
মজবুত করা এবং আবার দুর্বৃত্তায়ন কায়েম করা, এটি উদ্দেশ্য, আর কোনো উদ্দেশ্য নেই, থাকতেই পারে না, আগে কখনো ছিল না। আর নির্লজ্জ সাদা দলের সদস্যরা সেই ফাঁদে পা দিয়ে ভিডিও কনফারেন্সে অংশগ্রহণ করেছিলেন তারেক রহমানের সঙ্গে। তো জাস্ট দেখাচ্ছি যে ইদানিংকালে কি বিষয়গুলোতে বিএনপি পা দিচ্ছে, কিভাবে কি করছে, এখানে দেশের স্বার্থ কোথায়, মানুষের স্বার্থ কোথায়, জনগণের স্বার্থ কোথায়। আচ্ছা, এবং সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি হল কেন্দ্রিক একজন নেতা সাম্যের হত্যাকাণ্ড ঘটেছিল সোহরাওয়ার্দী উদ্যানে, যেই জন্য পুরো জাতি ব্যথিত, আমি ব্যক্তিগতভাবে দুঃখিত এবং ব্যথিত। সেই পরিবারের প্রতি সবসময়ের জন্য আমাদের সমবেদনা থাকবে, তার আত্মার মাগফিরাত কামনা করছি। আমার আগের একটি ভিডিওতে বলেছিলাম। তো সাম্যের নির্মম হত্যাকাণ্ডে ছাত্রদল যা করলো বিএনপির উস্কানিতে, মূলদল উস্কানি দিয়েছে সমানভাবে। হত্যাকাণ্ডের স্থানটি বিশ্ববিদ্যালয় থেকে বেশ খানিকটা দূরে, ক্যাম্পাসের সেটি কোনো অংশ না। আর সেখানে কে কোথায় গিয়ে অসময়ে রাত বিরাতে কোনো তর্ক বিতর্ক অল্টারকেশনের অংশ হয়ে কিংবা যে কোনো কিছুর অংশ হয়ে কোনো দুর্ঘটনার শিকার হবে, সেই দায় বিশ্ববিদ্যালয় কীভাবে নেবে এটি সবাই জানে। একটি ছোট বাচ্চাও বুঝবে যে এই দায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কীভাবে হতে পারে। বাট ছাত্রদল সেই দায় তাদের দেবার চেষ্টা করেছে উদ্দেশ্য প্রণোদিতভাবে, এবং মূল দল সহযোগিতা করেছে, আশকারা দিয়েছে বলেই পেরেছে, না হতে পারত না। তো তারা বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি অস্থিতিশীল করে তোলে এবং তারা চাপ দেয় ভিসি এবং প্রক্টর যাতে পদত্যাগ করেন, যদিও তাদের পদত্যাগের কোনো বিষয় এটি নয়, কোনোভাবেই তারা এটির জন্য দায়ী না, আর তাদের পদত্যাগের প্রশ্নই আসে না। তো ছাত্রদল শুধু এই দাবি করেই ক্ষান্ত থাকেনি, তারা পরীক্ষা ক্লাস কার্যক্রম বন্ধ করে দিয়েছে, তালা মেরেছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন অনুষদে, এগুলো করেছে ছাত্রদল। আর মূল দল সেটি আশকারা দিয়েছে, অর্থাৎ তাদের আশকারা পেয়েই, মৌন সম্মতি পেয়েই তারা এটা করতে পেরেছে। এখনো বন্ধ করেনি, কিন্তু এখনো তারা ভিসি এবং প্রক্টরের পদত্যাগের দাবিতে অটল আছে ছাত্রদল। তো এই যে বিষয়টি, এটিকেও দেশবাসী ভালো চোখে দেখেনি, আমরা ভালো চোখে দেখছি না এটিকে। আমি কোনো দল করি না, কোনো দলের প্রতি আমার কোনো লয়ালটি নেই, কোনো ব্লাইন্ড লয়ালটি কিংবা যেটাই বলি সাবঅর্ডিনেশন আমার নেই কোনো দলের প্রতি। তাই আমি বলছি শক্তভাবে, যেটা আমারও দাবি ছিল এবং আমি ওইটি পছন্দ করিনি কোনোভাবেই না। আমরা চেয়েছিলাম যে ভিসি এবং প্রক্টর তাদের কাজটি ঠিকভাবে চালিয়ে যেতে পারবেন, এবং এখন যিনি ভিসি আছেন তিনি ভালোভাবেই কাজ চালিয়ে যাচ্ছিলেন, কোনো সমস্যা তাকে নিয়ে আমরা দেখি না। ব্যক্তিত্ব সম্পন্ন, উচ্চশিক্ষিত, হাই প্রোফাইল যিনি আছেন এখন, ডক্টর নিয়াজ, সো তাকে পদত্যাগ করতে হবে ছাত্রদলের কথায় হাস্যকর বালখিল্য শিশুতোষ দাবি। আর এই দাবিটি ছাত্রদল করে এসছে বেশ অনেকদিন থেকে, আর বিএনপি সেটি সহ্য করছে, মানে আশকারা দিচ্ছে, সোজা কথা। তো এইসব করছে, আর এই কাজগুলো আমরা দেখেছি পতিত শেখ হাসিনার আওয়ামী লীগ, মূলদল, তারপর যুবলীগ, ছাত্রলীগ, তারাও একই কাজ করেছে। ছোট ছোট কারণে বিভিন্ন জায়গায় বিভিন্ন লোকের পদত্যাগ দাবি করেছে, তালা মেরেছে, অচল করে দিয়েছে সব কিছু। দোষ নেই, এমনভাবে নিরীহভাবে অনেককে তারা আক্রমণ করেছে, ধরেছে, দায় নেই, দায় দিয়েছে। তো একই কাজ ছাত্রদল করছে, যুবদল করছে, বিএনপি করছে। ওদুর পিন্ডি বদুর ঘাড়ে চড়াবার চেষ্টা হচ্ছে। আচ্ছা, ইশরাকের কথাটা যদি ধরি, বিএনপির আন্তর্জাতিক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসাইনকে কেন্দ্র করে অতি সম্প্রতি যা ঘটে গেল এবং এখনো ঘটছে, সেই বিশ্ববিদ্যালয়ের বিষয়টির মতো এটা কিন্তু থামেনি, এখনো ঘটছে। ইশরাককে মেয়র বানানোকে কেন্দ্র করে বিএনপির দাবি যে সেই নির্বাচনটি ছিল একটি অবৈধ নির্বাচন। মেয়রের নির্বাচনটি, ডিএনসিসি বা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচনটি বিএনপিও কখনোই অ্যাকসেপ্ট করেনি। তারা এটি দুর্বৃত্তায়নের রাজনীতির অংশ এবং অবৈধ নির্বাচন, ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের দাবি করেছে তারা। আর সেই অবৈধ নির্বাচনের বৈধ মেয়র বানাবার জন্য তাদের দলীয় লোককে, ইশরাককে, বিএনপি এই কাজ করছে। এবং শুধু করেইনি, ইশরাকের সমর্থকরা মূল দলের সমর্থন নিয়ে, দোয়া নিয়ে, আশীর্বাদ নিয়ে নগর ভবনকে কার্যত অচল করে দিয়েছিল, এবং এখনও প্রায় অনেকটা অচল অবস্থা আছে সেখানে সেবা প্রত্যাশীরা সেবা পায়নি। 9-10 দিন ধরে রাস্তাঘাট বন্ধ হয়ে গিয়েছিল তাদের সমাগমে, তাদের গ্যাদারিংয়ের কারণে। তালা মেরে দেওয়া হয়েছিল নগর ভবনের প্রত্যেকটি জায়গায়, প্রত্যেকটি দরজায়। অর্থাৎ একটি অচল অবস্থার সৃষ্টি তারা করেছিল অবৈধ নির্বাচনে বৈধ মেয়র বানাবার জন্য। স্ববিরোধিতার কাকে বলে? সেলফ কন্ট্রাডিকশন, জাস্ট, আর কিছুই না। এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে তারা এটি করছিল। আর সেইটিকে কেন্দ্র করে তারা সেই ইশরাককে ইস্যু করে তারা বানিয়ে ফেললো নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করতে হবে, না করলে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে তারা একরকমের যুদ্ধ ঘোষণা করলো। অধ্যাপক ইউনূসের বিরুদ্ধে একরকম যুদ্ধই বলবো আমি এটিকে। তারা এই মুহূর্তে যে অবস্থায় আছে, যে কনফ্রন্টেশনাল পজিশন তাদের, যুদ্ধংদেহী যে অবস্থাটি আছে, এটি একটি যুদ্ধই বলবো।
অধ্যাপক ইউনূসের সরকারের সঙ্গে তারা যুদ্ধ ঘোষণা করেছে। লজ্জার মাথাকে তারা একই সময় বিভিন্ন সময় বলছে আমরা এই সরকারকে সমর্থন করছি, ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে সমর্থন ধরে রাখা সম্ভব হবে না। কবে সম্ভব হয়েছিল প্রিয় দর্শক, আপনারা কি কেউ আমাকে কমেন্টে জানাবেন কবে তারা সেইভাবে সহযোগিতা করেছিল অন্তর্বর্তীকালীন সরকারকে, অধ্যাপক ইউনূসকে? ডে 1 থেকে তারা সেটি করেনি। বিভিন্নভাবে ঘুরিয়ে পেঁচিয়ে ডিরেক্টলি ইনডিরেক্টলি তারা এই সরকারের বিরোধিতা করেছে। তারা এই সরকারের সফলতা কখনো চায়নি। তারা অধ্যাপক ইউনূসকে সহ্যই করতে পারেনি, কারণ তার হাই প্রোফাইলের কাছে, তার বিশ্ব বরেণ্য অবস্থানের কাছে, তার ব্যক্তিত্বের কাছে, তার লেখাপড়ার কাছে, তার গ্লোবাল অ্যাচিভমেন্টের কাছে তারা শূন্য, তারা একটি শিশু। পুরো বিএনপিকে এক পাল্লায় তুলে দিলে, বাকি পাল্লা অধ্যাপক ইউনূসকে তুলে দিলে তাদের পাল্লা অনেক নিচে থাকবে, অনেক উপরে থাকবে, ইউনূসের পাল্লা অনেক ভারী থাকবে, নিচে থাকবে। তারা জানে সেইটি। একই কাজ হাসিনা করেছে। হাসিনা ইউনূসের ব্যাপারে ঈর্ষান্বিত ছিলেন বরাবরই, অধ্যাপক ইউনূসকে সহ্য করতে পারতেন না। তার এই হাই প্রোফাইল কেন, সারা বিশ্ব তাকে কেন নমস্তে করছে, কেন তার পুজো করছে, কেন তাকে এইভাবে অ্যাকসেপ্টেন্স দিচ্ছে, কারণ কি? আর আমার কোনো অবস্থান নেই, কারণ কি? আমি এত চেষ্টা করছি, বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি পাওয়ার চেষ্টা করছি, ডক্টরেটে নিলাম 2-1টি চোরাই ডক্টরেট, সেগুলোও কাজ করে না। রোহিঙ্গাদের জায়গা দিলাম, বা আমি মানবিক কাজ করছি এই কথা বলে নোবেল পাওয়ার আশায়, কিন্তু সেই নোবেল আমি পেলাম না, আমাকে নিয়ে আলোচনাই হয়নি। এমন হয় অনেক সময় যে 2-3 জনকে নিয়ে আলোচনা হয়েছে যে অমুক অমুক নোবেল পেতে পারেন, আলোচনাটি পর্যন্ত আমাকে নিয়ে হলো না। তো এই কষ্ট হাসিনা সহ্য করতে পারেনি, আর সেই কষ্টেরই ফল অধ্যাপক ইউনূস ভোগ করেছেন বেশ অনেক বছর থেকে। বিভিন্নভাবে হাসিনা কর্তৃক তার পাতানো নির্বাচন, তার পাতানো আদালতগুলো কর্তৃক, পাতানো পুলিশ সিস্টেম বা অ্যাডমিনিস্ট্রেশন কর্তৃক অধ্যাপক ইউনূস নির্যাতনের শিকার হয়েছিলেন। বছরের পর বছর সারা বিশ্ব স্টান্ড হয়ে গিয়েছিল, শকড হয়ে গিয়েছিল। 200-এর উপরে নোবেল বিজয়ী হাসিনাকে বারবার দাবি জানাচ্ছিল হাসিনার কাছে অধ্যাপক ইউনূসকে যাতে নির্যাতন করে না হয়। তো হাসিনা যেভাবে ঈর্ষান্বিত হয়ে অধ্যাপক ইউনূসকে ছোট করবার, দাবিয়ে রাখবার চেষ্টা করেছে, এখন বিএনপি ঠিক একই অবস্থানে আছে। তাদের সমস্ত নেতারা, যারা নাম লিখতে পারে না অনেকেই ভালো করে, এরকম নেতাও আছে সেখানে, তারা যা তা বলছে অধ্যাপক ইউনূস সম্পর্কে, তার সার্টিফিকেটগুলো, তার অ্যাচিভমেন্টগুলো, তার অ্যাওয়ার্ডসগুলো, এইসব এই মেয়াদ উত্তীর্ণ নেতাদের কাঁধে চাপিয়ে দিলে তাদের কাপড় নষ্ট হবে অনেকেরই। সেই তারাই লেগে পড়েছে অধ্যাপক ইউনূসকে ছোট করবার জন্য, যত রকমের ভাবে ছোট করা যায় সেই চেষ্টা তারা অব্যাহত রেখেছে। তো একের পর এক এই বিএনপি এইসব কাজ করে যাচ্ছে। আর এইসব করে তারা কি এই বিএনপিকে জিয়াউর রহমানের বিএনপির সঙ্গে মেলাতে পারবে? মেলানো যায়? গতকালই আসিফ আকবর, সঙ্গীত শিল্পী, তার পরিচয় দেবার দরকার নেই। আসিফ আকবর, কোটি মানুষ তার গান শোনেন, তার ভক্ত, তার অনুরক্ত, তার অনুসারী। আসিফ আকবর তার ফেসবুকে গতকাল একটি পোস্ট দিয়েছিলেন, সেখানে তিনি উল্লেখ করেছেন যে আমি সেই বিএনপিকে খুঁজছি যেটিকে আমি হারিয়ে ফেলেছি। এই বিএনপি আমার বিএনপি না, এই বিএনপিকে আমি চিনি না। তিনি আরও ডিটেইলে লিখেছেন, এখন বিএনপি যা করছে সেই তাদের কর্মকাণ্ড জনপ্রত্যাশার সঙ্গে যায় না, জনগণ এটি পছন্দ করেন না, এবং তিনিও পছন্দ করতে পারছেন না, এবং তিনি হারিয়ে ফেলেছেন এই দাবি করেছেন। এই বিএনপিকে তিনি চেনেন না। তো এই দাবি, এই কথা সবার প্রতিনিয়ত দেখছি। আমি নিজে ছোট একজন ইউটিউবার হিসেবে আমি যেসব ভিডিও বানাচ্ছি, সেখানে যেসব কমেন্টস দেখছি, অন্যদের ভিডিও দেখবার সময় সেখানে যেসব কমেন্টস দেখছি, সোশ্যাল মিডিয়ায় যেসব দেখছি, নিউজ পেপারে যেসব দেখছি, এই দেশে লাখো কোটি মানুষ এখন বিএনপি বিরোধী হয়ে উঠেছে। আগে বিএনপি বিরোধী মানুষের সংখ্যা এই দেশে ছিল না, হাতে গোনা ছিল। আওয়ামী লীগের ব্যাপারটি আলাদা, আওয়ামী লীগকে বাদ দিয়ে বলছি। গণমানুষের মধ্যে আওয়ামী লীগকে গণমানুষের মধ্যে আমি ধরি না, তাই আওয়ামী লীগ বাদ। তো জেনারেল পাবলিকের মধ্যে, ম্যাস পিপলের মধ্যে বিএনপি বিরোধিতা ছিল না। হ্যাঁ, বিএনপি করেনি সবাই, কোটি লোক বিএনপি করে না, কিন্তু বিএনপি বিরোধিতা তাদের মধ্যে ছিল না। বিএনপিকে তারা কখনো ডিমেন্ড করতে চায়নি, তারা সহ্য করেছে একরকমের। বাট এখন আমি সেই লাখো কোটি মানুষের মধ্যে দেখছি বিএনপি বিরোধিতা। তারা বিএনপিকে ঘৃণা করছে। অনেকে বিএনপি সদস্যরা বলছে ছেড়ে দিলাম, কেউ কেউ বলছে আমি গোসল করেছি দুধ দিয়ে, বিএনপি করতাম আগে, এখন আর করি না, লজ্জিত, কেন করতাম, কেন একবার ভোট দিয়েছিলাম। এই বিএনপিতে আমি চাইনি। এই যেই বিএনপি এখন চালাচ্ছে মেয়াদ উত্তীর্ণ নেতারা, সঙ্গে আবার যুক্ত হয়েছে তারেক রহমান। ভেবেছিলাম তারেক রহমান হয়তো ভিন্ন কিছু ভাবছেন, তার কাছে ভিন্ন কোনো আচরণ প্রত্যাশা করছিলাম, যে মেয়াদ উত্তীর্ণ নেতারা বোধহয় নিজেরাই লাফাচ্ছে ছাগলের 3 নম্বরের মতো। আর তারেক রহমান হয়তো একসময় তাদের লাগাম টেনে ধরবেন, খালেদা জিয়া তাদের লাগাম টেনে ধরবেন। খালেদা জিয়া অনেকদিন থেকে অসুস্থ আছেন, তার কথা বাদ, তিনি অনেক কিছুতেই সক্রিয় নন। তাই ভেবেছিলাম তারেক রহমান এদের লাগাম টেনে ধরবে এবং প্রধান উপদেষ্টাকে উঠতে বসতে অপমান করা, কটাক্ষ করা এইসব বন্ধ করবে। কিন্তু না, খুব পরিষ্কার হয়ে গেল আমাদের কাছে যে তারেক রহমান নিজেই যখন বললেন, ডিজিটালি যুক্ত হয়ে তার জনসমাবেশে
তিনি যখন বললেন যে নির্বাচন হতেই হবে, নির্বাচন হবে ডিসেম্বরে, নির্বাচন হবে, এইভাবে যখন চিৎকার করে উঠলেন তখন বুঝলাম আসলে কি কলকাঠি কে কোত্থেকে নাড়ছে আর এই মেয়াদোত্তীর্ণরা কেন এইভাবে লাফাচ্ছে, সব পরিষ্কার হয়ে গেল। তো বিএনপি যা করছে, আর জিয়াউর রহমানের যে বিএনপি ছিল, যেই বিএনপির প্রতি মানুষের ছিল আনকন্ডিশনাল লয়্যালটি, আনকন্ডিশনাল সাবঅর্ডিনেশন, সেই বিএনপি আর এই বিএনপি এক না। আর এই বিএনপি, এই নেতৃবৃন্দ তারেক রহমান সহ তারা এই বিএনপিকে কোথায় নিয়ে যাবে, বিএনপিকে তারা আবার মুসলিম লীগ বানিয়ে দেবে কিনা। একসময় দেশে আলাপ চলছিল যে একসময় আওয়ামী লীগ হয়তো মুসলিম লীগ হয়ে যাবে, এখন সে আলাপটি জোরালো হয়েছে, যেহেতু আওয়ামী লীগ এখন নিষিদ্ধ আছে, তারা কোনো কর্মকাণ্ড চালাতে পারছে না এবং ভবিষ্যতে পারবে বলে মনে হচ্ছে না। সো বিএনপি তো মুসলিম লীগ হওয়ার পথেই আছে। বিএনপি কি নতুন করে নাম লিখাবে সেই লীগে, সেই দলে? বিএনপি কি আরেকটি মুসলিম লীগ হতে চলেছে? এই কথার উত্তর আমরা এখন জানি না। কিন্তু বিএনপি যেভাবে এগোচ্ছে, একের পর এক রাজনৈতিক ভুল যেভাবে করছে, তাতে মনে হচ্ছে বিএনপিও আরেকটি মুসলিম লীগ হতে চলেছে। এটি আমরা দেখতে পাচ্ছি। এর বাইরে এই মুহূর্তে বলবার আর কিছু নেই। পরিশেষে ভিডিও শেষ করবার আগে প্রয়াত রাষ্ট্রপ্রধান, যিনি একসময় রাষ্ট্রনায়ক হয়ে উঠতে পেরেছিলেন অনেকের কাছে, এমনকি সারা বিশ্বের কাছে, তার আত্মার প্রতি মাগফিরাত কামনা করছি। আমি বিএনপি করি না, করবার কোনো সম্ভাবনা নেই, বাট রাষ্ট্রনায়ক জিয়াউর রহমানের প্রশংসা করি। তার অনেক বিষয়ে আমি মুগ্ধ। আমি না শুধু, এই দেশের কোটি মানুষ যে কথা বলছিলাম, তার অনেক আচরণে অনেকে মুগ্ধ। তার কিছু বিষয় ছিল, তার কিছু আচরণ ছিল, যেটা মিলালে আমরা পাই খোলাফায়ে রাশেদিনের আমলে খলিফারা যেরকম জীবনযাপন করতেন, তার এরকম কিছু আচরণ দেখে অনেক মানুষ কিন্তু মুগ্ধ তার ব্যাপারে। এটি বাড়িয়ে বলছি না একটু, আর আমি বিএনপি করি না আগেই বলেছি, তো মোটেই বাড়িয়ে বলছি না। জিয়াউর রহমানের এমন কিছু আচরণ ছিল যেটা আমাদের ভাবাতো, আমাদের ভাবাচ্ছে, এখনো ভাবাচ্ছে, আগামী দিনেও লাখো কোটি মানুষকে ভাবাবে যে এরকম একজন রাষ্ট্রনায়ক এদেশেও ছিলেন। হ্যাঁ, সেইটি ছিলেন বিএনপি নেতা জিয়াউর রহমান, আর সেইটি ছিল সত্যিকারের বিএনপি। আর তার পরবর্তী সময়ে আমি জানি না আসলে এই বিএনপিকে কীভাবে মূল্যায়ন করব বা কী হচ্ছে জানা নেই। আর জিয়াউর রহমানের কথা বলছিলাম, দু একটি উদাহরণ দিয়ে শেষ করছি। জিয়াউর রহমান বেশ কয়েকবার বিদেশে ট্যুরে গিয়ে রাষ্ট্রপ্রধান হিসেবে, বাংলাদেশের রাষ্ট্রপতি হিসাবে ফরেন ট্যুরে গিয়ে কিছু হয়তো কিনতে ইচ্ছে করতো, তার পকেটে টাকা নেই, পর্যাপ্ত ডলার থাকতো না, পাসপোর্টে অল্প ডলার ইন্ডোর্স করাতেন। সো অল্প যে ডলার থাকতো সেটা হয়তো খরচ হয়ে যেত ছেলে মেয়ের জন্য, মেয়ে তো নেই, তার ছেলেদের জন্য হয়তো কিছু আনতে ইচ্ছে করতো, $10-20, $5। অনেকবার তার সঙ্গে যারা যেতেন, হাই অফিসিয়াল, গভর্নমেন্ট হাই অফিসিয়াল, সেক্রেটারি বা এরকম কেউ যারা যেতেন আমলারা, তাদের কাছে ধার চাইতেন অনেক সময়, যে আপনাদের কারো কাছে কি $20 হবে, $10 হবে, আমার একটু দরকার ছিল, ছোট্ট কিছু একটা কিনতে হবে, সো দেশে গেলে আমি বেতন পেলে ফিরিয়ে দেবো। দু একবার নিয়েও ছিলেন ধার, এরকম আমলার কিছু লেখাতে আমরা সেই প্রমাণ পেয়েছি। এবং তিনি অনেক সময় জেলা পর্যায়ে বিভিন্ন জায়গায় যখন যেতেন, খাল কাটা কর্মসূচি বা অন্যান্য কারণে, গিয়ে যখন দুপুরে ডিসির আতিথেয়তা গ্রহণ করতেন, অর্থাৎ জেলা প্রশাসন তার জন্যে দুপুরবেলা লাঞ্চের ব্যবস্থা করতো, অনেক জেলা এটা হয়েছে অনেকবার। আর সেখানে এই ডিসি সাহেবরা সাধ্যমতো চেষ্টা করতেন তাকে খুশি করবার জন্য, মুরগি, গরু, খাসি, নানা রকম আইটেম দিয়ে তাকে আপ্যায়ন করবার চেষ্টা করা হতো। অনেকবার তিনি সেই সব খাবার প্রত্যাখ্যান করেছিলেন, খাননি। টেবিলে দেয়া ছিল, তিনি খাননি। তিনি সবজি দিয়ে, ডাল দিয়ে, একটি মাছের বা কোনো একটি আইটেম দিয়ে তিনি খেয়ে উঠেছিলেন। এবং তিনি খাননি বলে তার সঙ্গে হাই প্রোফাইল আমলারা খেতে পারেননি। সে আমলারা অনেকে পরবর্তীতে সরল স্বীকারোক্তি দিয়েছে যে আমরা অনেক সময় চাইতাম না প্রেসিডেন্টের সঙ্গে দূরে কোথাও যেতে, দুপুরে প্রায় না খেয়ে থাকতে হতো আমাদের, কিংবা বাসা থেকে খেয়ে যেতাম ভালো করে, এরকম কথা আমরা শুনেছি। এবং ডিসিদের তিনি তুলাধুলা করতেন এবং জিজ্ঞেস করতেন, জবাব দিতে আওতায় আনতেন যে তারা এই টাকা কোথায় পেয়েছে, এই টাকা জনগণের টাকা, এই টাকা এইভাবে রাষ্ট্রপতির জন্য না, এই টাকা। তিনি অনেক কটাক্ষ করতেন ডিসিদের। পরবর্তীতে ডিসিরা সাবধানও হয়ে গিয়েছিল তার সেই কটাক্ষের কারণে, ভয় পেত তারা তাকে। তো এই ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আর এখন এই হলো এখনকার বিএনপি, যার কথা এতক্ষণ বলছিলাম। তো শেষ করছি ভিডিওটি। ধন্যবাদ দর্শক, ভালো থাকবেন, আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে।